ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ে, তোমাতে বিশ্বময়ে আচল পাতা। আজ ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে সানডে তন্ত্রা চ্যানেলে আপনারা এক ভিন্নধর্মী গল্প শুনতে চলেছেন, যার নাম ১৯৬৪। ১৯৪৭ সালে ভারত থেকে বাংলাদেশ বিভক্ত হওয়ার পর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে সম্পূর্ণরূপে মুষ্টিবদ্ধ করার চেষ্টায় মেতে ওঠে। তখন প্রায় একঘরে হয়ে যায় পূর্ব পাকিস্তান, অর্থাৎ সেখানে বসবাসরত হিন্দু জাতির মানুষেরা। সেই রকমই একটা হিন্দু পরিবারকে কল্পনা করে লেখক শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায় তিনি তার কলমে তুলে ধরেছেন এক অনবদ্য কাহিনী, যেখানে মিশে আছে আবেগ, সম্পর্কের জটিলতা এবং বাস্তবতা। তবে চলুন শুনে নেওয়া যাক শ্রী বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কলমে ১৯৬৪, কষ্ট থেকে প্রেমের পথে যাত্রা। কলকাতা শহরে যে এরকম কিছু থাকতে পারে তা জানা ছিল না সজলের। বড় হোটেল মানেই সাহেবিখানা, এমনটাই ধারণা ছিল তার। সেই সব হোটেলকে খালি বাইরে থেকেই দেখতে হয়, আর ভুল করে কখনো ভিতরে ঢুকে পড়লেও চারপাশ দেখে নিয়ে বেরিয়ে আসতে হয় তৎক্ষণাৎ। বসে পড়ার প্রশ্নই ওঠে না, যেমন প্রশ্ন ওঠে না নিজের অতীত নিয়ে মুখ খোলার। কবে থেকে এই শহরে এসেছো, তার আগে কোথায় বসবাস ছিল, এই জাতীয় প্রশ্নকে ক্যালেন্ডারের পাতার মতো উল্টে যেতে হয়। সজল সেটা জানে মানে শিখেছে গত ৮ বছরে। হ্যাঁ, ৮ বছর আগের এক ভাদ্র মাসের বৃষ্টি ঝরা সন্ধ্যায় সে পা রেখেছিল এই শহরে। ততদিনে দেশের থেকে ট্রেনে করে এখানে আসার পথ প্রায় বন্ধই হয়ে গেছিল একরকম। তাই বাস, নৌকা, গরুর গাড়ি চেপে পায়ে হেঁটে কলকাতায় এসে পৌঁছেছিল সজল। তবে সেই আশার ভিতর আগমনের সুর নয়, বরং ভয়, উদ্বেগ আর দুর্ভাবনাই ছিল। ছোটবেলায় বাবার হাতে ধরে কলকাতায় আসার সঙ্গে তুলনীয় নয় একেবারেই। শৈশবের সেই যাত্রার মধ্যে মিশেছিল রোমাঞ্চ। গোয়ালন্দে গাদার মাছের কাঁটা গলায় বিঁধে যাওয়ার পর দলা করে মাখা শুকনো ভাত মুখে পুরে গিলে নেওয়ার ভিতর থেকেও আনন্দ জেগে উঠেছিল সেইবার। কিন্তু ৮ বছর আগে সজল কলকাতায় চলে এসেছিল চুপি চুপি। পরিবারের লোকেদের বাইরে তেমন কেউই জানত না ব্যাপারটা। পরিবার বলতে কাকু, কাকিমা আর ওদের 4 ছেলে মেয়ে, সোনা, মনা, মানিক আর রত্না। ৮ বছর বয়সে মাকে আর 12 বছরে বাবাকে হারানোর সজল যখন নিজের মায়ের পেটের বোন সন্ধ্যাকেও হারিয়ে ফেলল ম্যালেরিয়ায়, তখন নিজের বলতে আর কে ছিল তার? কাকু কাকিমাই নিজেদের বড় ছেলের মর্যাদা দিয়ে মানুষ করে তুলেছেন তাকে। আম হোক বা মিষ্টি সজলকে প্রথম না দিয়ে নিজেদের ছেলে মেয়েদের দেননি কখনো। দিলে পরে সজলই সবচেয়ে বেশি আনন্দ পেত। তারা প্রত্যেকেই যে সজলের প্রাণের টুকরো ছিল। উল্টো দিকে সজল নিজেই ছিল তাদের সব দাবি দেওয়ার কেন্দ্রে। সাভারের মাঠে সার্কাস বসেছে, নিয়ে যেতে হবে সজলকে।
বারদিতে লোকনাথ বাবার মন্দিরের সামনে পুষ্প প্রদর্শনীর দর্শন, সেও সজলেরই দায়িত্ব। এর পাশাপাশি সন্ধ্যা হলেই তাদের পড়াতে বসানোও সজলের কর্তব্যের ভিতরেই পড়তো। আর সেই সময়টা রীতিমতো কঠোর প্রশিক্ষক সাজারই চেষ্টা করত সজল, কিন্তু ব্যর্থ হতো প্রায় রোজই। মানিককে তবুও যা পড়াতে পারত, বোনগুলোকে তো তাও পারত না। তাদের তো বকাঝকা শুরু করলেই তারা ঠোঁট ফুলিয়ে কাঁদতে শুরু করত। এক সময় সজল বুঝে গিয়েছিল যে ওই কান্না তাকে বোকা বানানোরই কৌশল। কিন্তু বুঝতে পারলেই কি আর সব বুঝিয়ে বলা যায়? সে কি করেই বা বোঝাবে, যদি সে নিজেই অনুভব করে যে তাদের উপর ভালোবাসার জোর যতখানি, শাসনের জোর ততখানি নয়। ঘরের শাসনে সোহাগ মিশে থাকবেই, কিন্তু বাইরের শাসনের কাছ থেকে নিরপেক্ষতা প্রত্যাশা করে মানুষ। আর সেখানেই যখন পক্ষপাতের ছায়া পড়ে, তখন শাসনই অপশাসন হয়ে ওঠে। সেই ছ্যাঁকা যার গায়ে লাগে সেই বোঝে যন্ত্রণা কতখানি। ক্লাসে প্রথম হয়েও জলপানের জন্য যখন নাম বিবেচিত হলো না সজলের, তখন সজলে যে কেবল ব্যাপারটা বুঝল তা নয়, তার কাকাও বুঝলেন ব্যাপারটা। সজল যে স্কুলে পড়তো সেই স্কুলের হেডমাস্টার সাহেবকে তার কাকা যতীন্দ্রনাথ বসু অনুরোধ করতে গিয়েছিলেন একবার, একজন অভিভাবক হিসেবেই নয়, পার্শ্ববর্তী একটি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবেও। আমার ভাইপো বলে বলতে আসি নাই, সজল সত্যই ব্রিলিয়ান্ট ছাত্র। স্কলারশিপ পাইলে ও বিদ্যালয়ের নাম উজ্জ্বল করতে পারবে। আমাদের অমন চিরাগ নিয়ে কাম নাই, যে চিরাগ কেবল আপনাদের পোলা পান্ডাই জ্বালাইতে পারে। ব্রিটিশ আমলে অনেক ব্রিলিয়ান্ট দেখা লইছি, যত ডাক্তার যত মুক্তার সবই তো আপনাগো বাড়ির। অহন কয়দিন আমাগো পোলাদের ভেলকি দেখাইতে দেন দেই। তা বলে পরীক্ষায় ফার্স্ট হইয়াও জল পানি পাবে না। চারদিক নজর করেন, নদীর জল শুকায় গেছে গা, আর পানি তো আপনারাই পান করবেন, তাই না? জলও যা পানিও তাই। আমি রিকোয়েস্ট করতেছি আপনারে। পেশাল পাইলেন না তো, মেলা কাম আছে আমার। অন আসেন দেখি, পরে কোনো ব্যবস্থা হইলে খবর পাঠামো না হয়। সজলের স্কুলের হেডমাস্টার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়লেন। তারপর আর তাঁর বসে থাকা সম্ভব নয়। কাকাও তাই ভাইপোর হাত ধরে স্কুলের চৌকাঠ পেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালেন। বাইরে তখন গনগনে রোদ, জ্যৈষ্ঠের ধান না মোতা মাঠ বৃষ্টির অপেক্ষায়। আচ্ছা, বৃষ্টির জল পৃথিবীতে নেমে আসে নাকি পানি? তুই এক কাজ কর সজল, তুই এইখান থেকে বিশেষ কিছু করতে পারবি না রে। তুই কলকাতা চইলা যা। কাকার সাইকেলে চেপে ঘরে ফেরার পথে যতীন্দ্রনাথ বসুর এই বাণী বেশ কয়েকবার বাতাস কেটে নেমে এলো সজলের কানে, কিন্তু সজল কিছুই বলল না উত্তরে। সেই রাতেই যখন অন্ধকার আকাশকে ধুইয়ে দিয়ে বৃষ্টি নামলো মুষলধারে, বাজ পড়তে থাকলো কাছে দূরে, গোয়ালের ভেতর থেকে সদ্য বাছর বিয়নো গরু ডেকে উঠল ঘুমের ভিতরে, তখন সজল আর থাকতে পারল না। সজল এক ছুট্টে বেরিয়ে এলো বাইরে। নাছোড় বৃষ্টির অঝোর ধারায় ভিজতে থাকলো সে। কিছুক্ষণ পর একটা ছেঁড়া ছাতা মাথায় নিয়ে কাকা বেরিয়ে এলেন। জ্বর আইব তো কালি, ভিজতাছস কেন? গরুর লাইগা?
গোয়ালের গরুরে আপনি তাড়াইয়া দিতে পারবেন? পারবেন না যখন আমারে চইলা যাইতে কইতাছেন কেন? কইতাছি কারণ তুই গরু না, তোর একখান ভবিষ্যৎ আছে। ভবিষ্যতের দরকার নেই আমার। আমি আমার ভাই বোন গুলারে এইভাবে ফেলাইয়া কোথাও যাবো না। আমাকে লাইকাই মাইন্সের মতো মাইন্স হইতে হইব তোরে। আমাকে ভরসা আছে তুই। কিন্তু কিন্তু অত দূরে গিয়া আমি কি কিছু করতে পারুম কারোর লাইগা? আসমানের বৃষ্টি অত দূর থেকে খাই আছে ধরায়, তারপরও সে কি বন্ধা মাটি জায়গা ওঠে না। আপনি আর গুলাইয়া দিয়েন না তো। তরে আমি এই দেশে শুকাইয়া মরতে দিমু না সজল। কলকাতায় আমি চিনি কারে যে সামনে গিয়া খাড়ামু? অচেনা লোক তো ভালো হইতে পারে, সেনা শয়তানের সুর তো দেখা ইলিয়াস। আর কথা বাড়াতে পারেনি সজল। সেই রাত্রেই 3 মাসের মাথায় কলকাতার রাস্তায় এসে দাঁড়িয়েছিল সজল। আর শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়েই ভিজে গিয়ে মনে হয়েছিল যে বৃষ্টি ওর ভিটে ছেড়ে যাওয়ার আখ্যানের ইট পুঁতেছিল, সেই বৃষ্টি কি আশ্রয় দেবে আবার? বাঙালির ভোজন বিলাসকে মানুষের সামনে তুলে ধরার স্বপ্ন নিয়ে যে নতুন হোটেল শুরু হয়েছে রায় পরিবারের সঙ্গে, সেখানে ঢোকার মুহূর্তে সজলের কানে বেজে উঠল কাকার বলা সেই কথাগুলি। তুই গরু নস, তোর একখান ভবিষ্যৎ আছে। আজ 8 বছর পর অনুরাধার মা সজলকে যখন তার উল্টো দিকের চেয়ারে বসতে বলল, সেই সময় সজলের হঠাৎ করে মনে হলো তাদের বাড়ির কি সেই গরু বেঁচে আছে এখনো, আজ 8 বছর পর। চলতে চলতে তাকালে তো চালু ঘড়িকেও বন্ধ বলেই মনে হয়, অথচ বাস্তবে যে তৃতীয় কাঁটাটি ঘুরতেই থাকে সেই তো বাধ্য করে বড় দুটো কাঁটাকে ঘুরতে। আসলে মুহূর্তই মহাকালকে নির্মাণ করে, কিন্তু কাল কেটে যাওয়ার আগে অবধি তা বুঝতে পারে কে? সজলে যখন জুট মিলে উদয়াস্ত খাটার পরেও রাতের কলেজের ক্লাসে মনোযোগ অক্ষুণ্ণ রাখার চেষ্টা করত, তখনও সজল সেটা বুঝতে পারেনি শীত গ্রীষ্ম একে অপরের জায়গা করে নিয়েছে। বোধনের উৎসাহ আর বিসর্জনের কান্না একই রকম ঠেকেছে কানে। মাঝে একবার কেবল যে পাড়ায় সজল থাকত, সেখানে প্রতিমা ভাসানের দিন যখন সে প্রতিমা ভাসান দিতে জলে নেমেছিল, তখন একবার প্রতিমার গায়ে তার পা ঠেকে গিয়েছিল। তৎক্ষণাৎ সে নিচু হয়ে যখন প্রতিমাকে প্রণাম করতে গিয়েছিল, তখন সে সেখানে শুধু জল দেখেছিল, শুধুই জল। না বস্ত্র না চরণ কিছুই স্পর্শ করতে পারেনি সেদিন সজল। সেদিন দশমীর রাতে বাড়ি ফিরে এসে খুব কেঁদেছিল সজল। তার মনে হয়েছিল সে কখনো বুড়িগঙ্গার জলের ছিটে আর চোখে মুখে দিতে পারবে না, প্রদীপ জ্বালাতে সে আর 12 দিতেও যেতে পারবে না। অনার্সে ভালো ফল করার পর সামান্য কয়টা টিউশনি আর একটা স্টেশনারি দোকানের খাতা লেখার ভরসায় সে যখন জুট মিলের চাকরি ছেড়ে দিয়েছিল, তখন সলতে কিংবা তেল কোনো কিছুই তার নাগালে ছিল না। তবে সময় যদি ঠিকই করে নেয় যে সে আলো জ্বালবে, তবে প্রদীপের বদলে মোমবাতির যোগান সে নিজেই দিয়ে দেবে। নইলে শিয়ালদার যে মেসে সজল থাকত, সেখানকার সরু সিঁড়ি বেয়ে বিলাসতা কেন উঠে আসবে একদিন?
ফরিদপুরের কোটালীপাড়া থেকে এসে সজলদের বাড়িতে বছর দুয়েক ছিল বিলাসদা। সজলের কাকা তাকে নিজের স্কুলে একটা মাস্টারের ব্যবস্থা করে দিয়েছিলেন। দেশভাগের 2-3 বছরের মধ্যেই আধা গ্রামের স্কুলে ছাত্র পড়াতে পড়াতেই বিলাসদা কলকাতায় আসার সিদ্ধান্ত নেয়। অনিশ্চিতের পথে পা বাড়াতে সজলের কাকা বারণ করায় বিলাসদা বলেছিল, যেতে যখন হবে তখন একটু আগে যাওয়াই ভালো, তাই না? 50 সালে এ কথাটার মানে সজল বোঝেনি, বুঝেছিল 56। যখন সে নিজেই উদ্বাস্তু হয়ে পা রাখল কলকাতায়। 60 সালে শিয়ালদা স্টেশনে পিঠে একটা চাপড় খেয়ে মুখ ঘোরাতেই সে দেখল বিলাসদাকে। আরে আরে কবে আইলা? আরে স্যারলে নিয়ে আইতে পারলি না? হ্যাঁ, আপনাকে তো ঠিক। হ্যাঁ, কি রে, তুই তো পুরো কলকাতার মানুষদের ভাষায় কথা বলছিস। আরে আমি আমি বিলাসদা রে, বিলাসদা। আমায় চিনতে পারলি না? বিলাসদা? ও বিলাসদা তুমি? আরে দেখেছো, খেয়ালই করতে পারিনি একদম। সেসব তো নয় বুঝলাম, কিন্তু বললি না তো যে স্যারকে কেন নিয়ে আসলি না? তখন সজল অতি সংক্ষিপ্তভাবে বিলাসদাকে সব বলল। সে কেন কলকাতায় এসেছে, কিভাবে এসেছে, কতদিন আগে এসেছে, কি করতে এসেছে। মেসের একটা ঘর আরও 3 জনের সঙ্গে ভাগ করে নেওয়া সজল ভাবতে পারেনি যে 10 দিনের ভেতর বিলাসদা একেবারে চাকরির প্রস্তাব নিয়ে হাজির হবে তার মেসে। কিন্তু তুমি এতখানি। আরে সেই সময় স্যার ব্যবস্থা না করলে ভুকা পেটে মরতে হইতো রে। তুই একটা ভালো শার্ট আর প্যান্ট গায়ে দিয়া যা দেখিনি একদিন। কিন্তু ফাইনাল না দিয়ে আমি। সেই অসাধ্য সাধনও করেছিল বিলাসদা। মিলার অ্যাসোসিয়েটসে জুনিয়র ফাইন্যান্স অফিসারের চাকরি প্রায় 5 মাস ধরে রেখেছিল সজলের জন্য। শেষমেশ সজল যখন চাকরিতে যোগ দেয় তখন 61 সাল। কলকাতায় তখন রবীন্দ্রনাথের জন্মের 100 পালনের ধুম। সেই আবহে ওর মনে পড়ে গিয়েছিল ও কলকাতায় চলে আসার আগের বছরে নিজের স্কুলে রবীন্দ্র জন্মজয়ন্তী পালন করতে গিয়ে কেমন অপমানিত হতে হয়েছিল যতীন্দ্রনাথ বসু তথা তার কাকাকে। শুনতে হয়েছিল, রবীন্দ্রনাথের জন্মদিনের ঘটাপটা হিন্দুস্থানে গিয়ে পালন করেন। সেই কথায় দমেননি কাকা পাল্টা জবাব দিয়েছিলেন, বাংলা জুড়েই হতে হবে রবি ঠাকুরের 100 পালন। সে বাংলা হিন্দুস্তানের অংশ হোক বা পাকিস্তানের। পাশেও পেয়েছিলেন অনেককে, কিন্তু লড়াই শেষ অবধি জিতলেও তার ক্ষত ভিতরে থেকেই যায়। তাছাড়া কাহাতক লড়তে পারে মানুষ। সজল তাই দেরি না করে চিঠি পাঠিয়েছিল কাকাকে, সকলকে নিয়ে কলকাতায় চলে আসার জন্য। সে যে 2 কামরার বাসা ভাড়া নিয়েছে বেলেঘাটায় তা জানাতেও বলেনি। সেই চিঠি 61, 62, 63তেও 8-10 বার ভারত থেকে পূর্ব পাকিস্তানের ঠিকানায় গেছে, কিন্তু প্রতিটি উত্তরেই কাকা ইনিয়ে বিনিয়ে লিখেছেন যে এই বছরের ব্যাচটা খুব ভালো। আমি তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কলকাতায় চলে আসতে পারবো না। আর আমাদের সঙ্গে ইতিহাস যে বিশ্বাসঘাতকতা করলো। উত্তরে সোনার বিয়ের খবর দিয়েছিলেন কাকা ওখানকারই একটা ছেলের সঙ্গে। সজলের প্রশ্নের কোনো উত্তর তিনি দেননি। সজল টাকা পাঠিয়েছিল বোনের বিয়েতে বিলাসদার হাত দিয়ে। এটারে লৌকিকতা কয়, আত্মীয়তা নয়। বিশ্বাস করো, আর যেতে ইচ্ছে হচ্ছে না ওখানে। যেখানে প্রতি মুহূর্তে অপমানিত হতে হয় সেই জায়গাতে তুমি
আজও নিজের দেশের জন্য ভাবতে পারো, কিন্তু আমি পারবো না। তুই পাক্কা ক্যালকেশিয়ানদের মতো কথা কইতাছস। খারাপ সজলেরও লাগছিল, কিন্তু অনন্তকাল তো ঝুলে থাকতে পারে না মানুষ। বিশেষ করে সে যদি অফিসের এক বড় কর্তার নজরে পড়ে যায় তো আরোই না। রবীন্দ্রনাথ রায়কে দূর থেকে সেলাম ঠুকে নিজের কাজেই ব্যস্ত থাকত সজল, কিন্তু ভদ্রলোক নিজেই যখন কারণে অকারণে ডেকে পাঠাতে লাগলেন তাকে নিজের চেম্বারে, তখন অস্বস্তির পাশাপাশি একটা ভালো লাগাও তৈরি হচ্ছিল। সাপের হাঁচি বেড়ে চেনে, সাহেবের মন চেনে পিয়ন। এক্ষেত্রেও যুগল দেবনাথ ত্রাতা হয়ে অবতীর্ণ হলেন সজলের কাছে। যুগলদার দেশ বরিশালে, হায়ার সেকেন্ডারি পাস এবং নির্ভুল ইংরেজিতে 2 পাতা চিঠি লিখতে পারেন। আপনি পিয়নের চাকরি করেন কেন? কীর্তন খোলা নদীতে ভেসে না গিয়ে এখানে কিভাবে দাঁড়িয়ে আছি, প্রশ্ন সেটা হবে। একেবারে কলকাতাইয়া ভাষায় কথা বলতেন যুগলদা, আর কোনো একটা কারণে সজলকে তিনি স্নেহ করতেও শুরু করেছিলেন। তিনি একদিন সজলকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলেন, স্যার যদি বাড়ি কোথায় ইত্যাদি জানতে চায় তাহলে ভুল করেও পূর্ববঙ্গের কথা উচ্চারণ করবে না। কিন্তু আমার বাবা মা সীতা যে সেই মাটিতেই জ্বলেছে। বাপ মায়ের অস্থি ভাসিয়েছ নদীতে, আর তুমি জিন্দা আছো। যা বলছি শুনলে মঙ্গল তোমারই হবে। আর 5 জনের থেকে যে একটু বেশি বুঝতেন যুগলদা। 7 দিনের মধ্যে স্যারের চেম্বারে দাঁড়িয়ে সেটা টের পেয়ে গিয়েছিল সজল। কোনো একটা ব্যাপারে উত্তেজিত হয়েছিলেন রবীন্দ্রনাথ রায়। হাতের ফোনটা নামিয়ে সজলের দিকে তাকিয়ে বললেন, আসবে সব চট্টগ্রাম, ফরিদপুর, বরিশাল থেকে। ওদিকে দেশ কথা জানতে চাইলেই বলবে আমার জন্ম এখানে। তোর জন্ম কথা কে জানতে চেয়েছিল মিথ্যুক? সজলের মাথা দপদপ করছিল। ও বেরিয়ে যাবার জন্য পিছন ঘুরতেই রবীন্দ্রনাথ বলে উঠলেন, তুমি যাচ্ছ কোথায়? আমার মেয়ের পরীক্ষার সামনে, সে ব্যাপারে তোমার সঙ্গে কিছু কথা আছে আমার। অনুরাধার সঙ্গে আলাপের পর কথাও কবিতা হয়ে উঠতে থাকলো। রবীন্দ্রনাথ রায়ের মেয়েকে হিসাবপত্র বোঝানোর চক্করে ওদের তালতলার বাড়িতে যাতায়াত হিসেবের ভিতর থেকেই বেহিসেবের উৎপত্তি। একদিন দুজনের একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া এবং তাই নিয়ে রমেনবাবুর স্ত্রীর সস্নেহ কৌতুক, সবটাই ম্যাজিকের মতো ঘটছিল। যে ম্যাজিকে সর্বহারারও সর্বোচ্চ প্রাপ্তি ঘটে যায়। সজলের জীবনে সেই প্রাপ্তি ঘটে গিয়েছিল অনুরাধার ঠোঁট তার গালে নেমে আসায়। মনে হয়েছিল চুম্বন নয়, ওর হারিয়ে যাওয়া দেশ তথা কৈশোরকেই অনুরাধা এমনভাবেই তার গালে এঁকে দিয়েছে যেন সেটা আর কখনো না মোছে। মুছে যাচ্ছিল অন্য একটা অতীত। পূর্ব পাকিস্তান থেকে চিঠি আসা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল। কেন, কি কারণে, সেই খোঁজ আর নেওয়া হয়নি সজলের। জীবনে যখন সিংহ দরজা খোলে তখন খিড়কির দরজার কথা কাহাতক মনে রাখা যায়। অবশ্য মাস 2 আগে কলকাতার খবরের কাগজে পূর্ব পাকিস্তানে মিথ্যে গুজব থেকে সংখ্যালঘুদের উপর অত্যাচার ও অশান্তির খবর পড়ে একটা চিঠি পাঠিয়েছিল। উত্তর না আসায় দ্বিতীয় চিঠি লিখতে মন করেনি আর সজলের। সত্যিটা হলো, মনের সবটা জুড়েই তখন অনুরাধা ডানা মেলেছিল। সেজন্য অন্য কিছু ভাবার তার আর ফুরসত ছিল না। ওদিকে অফিসেও প্রমোশন হলো, তার পিছনে রবীন্দ্রনাথ রায়ের ভূমিকা নিয়ে গুজগুজও শুরু হয়ে গেল। রাজার মাকেও তো লোকে আড়ালে ডাইনি বলে।
সাহেবের মেয়ের সঙ্গে বিয়েটা সুসম্পন্ন হয়ে গেলে আরো বলবে পাত্তা দিলে হবে। কথাটায় জোর পেয়েছিল সজল। ওই বিয়ের ক্যাটারার ঠিক করতে অনুরাধার জেদাজেদিতে এই নতুন হোটেলে আসা। এর মালিকের নাকি ক্যাটারিং সার্ভিসও রয়েছে। অনুরাধা কোনো বন্ধুর বিয়েতে খেয়ে এসেছে। প্রাচীনপন্থী রবীন্দ্রনাথের আপত্তি ছিল প্রথমে, কিন্তু ছেলে জার্মানি গিয়ে মেম বিয়ে করে ফেলার পর থেকে তিনি মেয়ের সব কথাতেই সায় দেন একরকম। এক্ষেত্রেও অন্যথা হয়নি। হোটেলের প্রত্যেকটি খাবারই যে রায় পরিবারের প্রত্যেকের মন জিতে নিচ্ছিল, সজল তার টের পাচ্ছিল। ভালো ওরও লাগছিল, কিন্তু বাঙালদের ঝালের প্রতি টান যায় না। খাবারগুলো একটু মিষ্টি মিষ্টি ঠেকছিল বলে ও তাই কচ করে পাতের কাঁচা লঙ্কার কামড় দিয়েছিল বারতুই। ব্যাপারটা খেয়াল করেছিলেন রবীন্দ্রনাথ। হোটেল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগে জিজ্ঞেস করলেন, কিভাবে বাঙালদের মতো লঙ্কা খেতে শিখলে সজল? আহা, যত সব অবান্তর প্রশ্ন। তখনই অনুরাধা ফিসফিসিয়ে সজলকে বলল হোটেলের সামনেই ফুটপাতে বসে থাকা মেয়েটার কাছ থেকে জুঁই ফুল কিনে ওর খোঁপায় জড়িয়ে দিতে। সজল খেয়াল করেনি প্রথমে। অনুরাধার আবদার শুনে রাস্তার ফুলওয়ালের দিকে তাকালো সে। তার তাকাতেই মনে হলো সে একসঙ্গে 100টা লঙ্কা চিবিয়ে ফেলেছে। প্রায় নেতা হয়ে যাওয়া একটা শাড়ি গায়ে জড়িয়ে পদ্মা সোনা লক্ষ্মীর মতো পথে বসে থাকা রত্না তার দিকে তাকিয়ে জানতে চাইল, ভালো আছস তো বর্দা? এই মেয়েটা তোমার কে হয়? না, তখন অনুরাধার খোঁপায় মালা পরিয়ে দিতে পারেনি সজল। রায় পরিবারের 3 জনের করা প্রশ্নের উত্তরও সে দিতে পারেনি। অনুরাধা আর ওর মায়ের প্রশ্নের উত্তরে রত্না যা বলেছিল তার থেকেই সজল জানতে পারল ঘটে যাওয়া সব দুর্ঘটনা। জানল যতীন্দ্রনাথ বসু হার্ট অ্যাটাক হয়ে প্রায় বিনা চিকিৎসায় মারা গেছেন। নিজের একমাত্র ছেলেকে সরস্বতী পুজোর দিন একদল জল্লাদ কুপিয়ে কেটেছে। এই দৃশ্য দেখার পর কোন বাবার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে না? আরও জানল যে সোনা এখনো ওই ভূমিতে থাকলেও মেজ বোন মনাকে পড়শি বাড়ির সঙ্গে অসমে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর সজলের বিধবা কাকিমা রত্নাকে সঙ্গে নিয়েই কলকাতার একটা বস্তিতে উঠে এসে 2 বাড়িতে রান্নার কাজ নিয়েছেন। সজলের চোখ দিয়ে জল গড়িয়ে নামছে দেখেও রবীন্দ্রনাথ এক প্রকার জোর করে সজলকে নিজেদের গাড়িতে তুলে গাড়িটা কয়েকশো মিটার এগিয়ে নিলেন। আমাকে আপনাদের গাড়িতে আবার ওঠালেন কেন? আমি তো আমার পরিচয় গোপনই করেছিলাম, আর এখন তো আমার ভূত ভবিষ্যৎ সবই জেনেছেন আপনারা। রবিবার সকালে খাসির মাংস কেনার লাইনে দাঁড়ায় না বাবুরা? সেই খাসিটার কথা ভেবেছেন কখনো? যার শরীরটা অনেক টুকরো হইয়া অনেক থলিতে ঢুইকা যায়। আমাদের পরিবারগুলাও ওই ধারার। একটা টুকরা আসামে, একটা নারায়ণগঞ্জে, আর একটাই কলকাতায়। এটা কোন ভাষায় কথা বলছো? আমার মাতৃভাষায়। আপনি আপনাদের ভাষায় কথা বলে কারোর সঙ্গে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। তা হয় না, কারণ মেয়েটা তোমায় ভালোবাসে। পিছনের সিটে বসা অনুরাধার গলাটা ওর বাবার গলার মতোই দাপুটে শোনালো। উত্তরটা যখন পেয়ে গেলে তখন তাড়াতাড়ি নিজের কাকিমা আর বোনের থাকবার সুবন্দোবস্ত করো। টাকার কথা ভেবো না। এ কথা বলতেই আমায় গাড়িতে তুললেন? হ্যাঁ, রবীন্দ্রনাথ রায় রাস্তায় দাঁড়িয়ে কথা বলে না। আর আমাদের রাস্তাই পৃথিবী বলতে গিয়েও না বলে সজল নেমে পড়ল গাড়ি থেকে। অনুরাধাও গাড়ি থেকে নেমে গিয়ে বলল, আমিও যাব তোমার সঙ্গে।
সঙ্গে যাব বললেও সঙ্গে যেতে পারছিল না অনুরাধা, কারণ সজল দৌড়াচ্ছিল, আর দৌড়ের কারণটাও ও নিজেই খোলসা করল রত্নার কাছে পৌঁছে। আমার মনে হইতাছিল তুই আমারে ফাঁকি দিয়া পলাইয়া না যাস, কিন্তু আমি তো আর হারাইতে পারুম না। আচ্ছা রত্না, তোর মনে আছে তবে 3 বোনেরে আমি ঘুরাইয়া ফিরাইয়া বুড়ি গঙ্গা বইলা ডাকতাম? থাকবো না কেন? কিন্তু আমি এইখান সাইডে যাইতাম কই? সব সাইডাই তো আইয়া করছি এই শহরে। অহন এখানেই থাকবি আমার বাসায়। থোড়ি ভুল কইলাম, আমাগো বাসায়। কিন্তু ওই যে সুন্দরী সিমরিটা তোর সন্ধানে আইয়া পড়ছে, ও আমাকে থাকতে দিব তরে বিয়া করণের পর? সজল দেখল অনুরাধা ওর 10 হাত দূরত্বে। দ্রুত হেঁটে আসতে হলো বলে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে ওর। কি অপূর্ব যে দেখাচ্ছে। কিরে বর্দা, দিব? রত্নাকে হাত ধরে ফুটপাত থেকে তুলে দাঁড় করিয়ে দিয়ে সজল বলল, মাইনিসের যেমন ঘরের দরকার হয়, ঘরও মাইনিস চায়। তাছাড়া ওই মাইয়াটাও তো গঙ্গা, কলকাতার গঙ্গা। বুড়ি গঙ্গার মতো না হইলেই ভালো, খুব ভালো।